পুষ্টি রকমারি রান্নার আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শান্তা জাহান। চ্যানেল 24-এর এই নিয়মিত আয়োজনে প্রতি সপ্তাহের একই দিনে একই সময়ে আমি ফিরে আসি আপনাদের জন্য মজার রেসিপি আর একটা চমৎকার আড্ডার সেশন নিয়ে। আপনারা জানেন এই আয়োজনে আমাদের সাথে সবসময় একজন তারকা থাকেন, যার সাথে আড্ডা হয়, যার হাতের মজার একটা রেসিপি আমরা দেখতে পারি, আর সেই সাথে তার বর্তমান সময়ের ব্যস্ততা সম্পর্কেও জানি। আর ইয়েস, তার জন্য আমাদের একজন শেফ খুব মজার হেলদি একটা রেসিপিও তৈরি করেন। তো চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের তারকা এবং শেফের সাথে। প্রথমে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের তারকাকে। আমাদের আজকের তারকা মাল্টি ট্যালেন্টেড। সে একই সাথে যদি বলতে হয় প্রথম পরিচয়টা এই মিডিয়াতে, আমি বলবো তার একজন নৃত্যশিল্পী। সে একটি রিয়েলিটি শো থেকে নিজেকে প্রুভ করে একদম সেরা নাচিয়ের মঞ্চ কাঁপিয়ে তারপরে এসেছেন, এবং তার পরবর্তীতে আমরা দেখলাম নাটকে তার অবাধ বিচরণ। বেশ কিছু নাটক তার জনপ্রিয়তা পেয়েছে এবং একই সাথে এখন হোস্টিংয়েও সমান তালে এগিয়ে যাচ্ছে। চলুন পরিচয় হয়ে নিই এবং তার সাথে কথা বলে জেনে নিই তার ব্যস্ততা সম্পর্কে। রয়েছে আমাদের এই প্রজন্মের জনপ্রিয় মুখ মিম চৌধুরী। ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। কেমন আছো আপু? ভালো আছি মিম, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। থ্যাংক ইউ। এত ব্যস্ততার মাঝেও যে চলে এসেছো। আর মিম, যেটা বলছিলাম যে আমাদের সাথে একজন শেফ রয়েছেন, শেফ আলভি রহমান। প্লিজ তুমি এখানে চলে আসো। কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। সো যেহেতু আমাদের সাথে শেফ আছে, শেফ তোমার জন্য রান্না করবে, বাট অ্যাট দ্য সেম টাইম তোমাকেও কিন্তু একটা মজার রেসিপি আমাদেরকে করে দেখাতে হবে। আমি খুব একটা রান্নায় পারদর্শী না, তবে কিছু স্ন্যাক্স বা মিডনাইট খাবার রান্না করে ফেলতে পারি, সেগুলো কিছু একটা বলে দিতে পারবো। যেটা আসলে বাসায় চটজলদি আমাদের নিজেদের জন্যই নিজেদের করতে হয়। এক্স্যাক্টলি। সো আলভি, আমাদের আজকের গেস্টের জন্য কি রেসিপি থাকবে? আপুর জন্য খুব স্পেশাল একটা প্রনের আইটেম করব, সেটা হচ্ছে থামাইন্ড প্রন। টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসবে। আচ্ছা, এবং খুব সহজে বানানো যাবে। তা আপু যেটা বলে যে আপু রান্না খুব একটা পটু না, আজকের রেসিপিটা আমি ড্যাম শিওর যে আপু করতে পারবে খুব সহজেই বাসায়। আচ্ছা, মানে খুব চটজলদি। একদম একদম। ওকে, তো আমরা শুরু করি। এবং কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? আমাদের হচ্ছে প্রন লাগছে, এখানে ভিনেগার আছে, মরিচের গুঁড়া আছে, টমেটো সস আছে, জিরা গুঁড়া আছে, লবণ আছে, ধনিয়া পাতা আছে গার্নিশিং এর জন্য, সুগার আছে, সাদা গোলমরিচ গুঁড়া আছে, চিলি পেস্ট আছে, এখানে হলুদ আছে, আর থামাইন্ড সস আছে। ওকে, সো আমরা চলে যাই আমাদের রান্নায়, আর পাশাপাশি মিমের সাথে একটু আড্ডাও হয়ে যায়। মিম, প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোস্টিংটা কতটা এনজয় করছো? হোস্টিং এর গুরুর সামনে হোস্টিং নিয়ে কথা বলাটা কলিজা কাঁপে। না, এনজয় করছি না তা না, কিন্তু এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমার জন্য। আমি নাচ করি, স্টেজের সামনে কাজ করে অভ্যস্ত, অভিনয় করছি, ঠিক আছে, কিন্তু উপস্থাপনা আমার কাছে ভীষণ কঠিন লাগে শান্তাপু, সত্যি কথা যেটা। কারণ খুব প্রেজেন্ট থাকতে হয়, মুহূর্তের মধ্যে সবকিছু সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, প্রশ্ন রেডি করতে হয়, এবং যারা আছে তাদেরকেও খুব সুন্দর কমফোর্টেবল একটা জোনে রাখতে হয়। তো আমি হ্যাটস অফ। থ্যাংক ইউ, বাট তোমরা খুব ভালো করছো। আমি কিন্তু যারা তোমরা নতুন চেষ্টা করছো নিয়মিত হওয়ার জন্য, আমি কিন্তু দেখি, কারণ শেখার তো আসলে কোনো শেষ নেই। আমরা ছোট বড় সবার কাছ থেকেই শিখতে পারি। আর পাশাপাশি প্রত্যেকেরই কথা বলার প্যাটার্নটা ডিফারেন্ট থাকে। হোস্টিংয়ের যে একটা নিজস্বতা, সেটা আসলে কতটা তোমার রয়েছে, সেগুলো আমার দেখতে কিন্তু ভালো লাগে এবং আমি শিখি প্রতিনিয়ত। এটা একটা ফ্যাক্ট। এবং আমার কাছে মনে হয় তোমার জন্য তোমার চোখের এক্সপ্রেশন, তোমার কথা বলার এক্সপ্রেশন, এটা অনেক বেশি তোমাকে কমফোর্ট জোনে রাখে। সেটা যেহেতু তোমার নাচের ব্যাকগ্রাউন্ড আছে, তুমি জানো অ্যাক্টিং এর ক্ষেত্রে আসলে চরিত্রগুলো তো হোস্টিং এর ক্ষেত্রেও ধরতে হয়, যে আমি তার সাথে কথা বলছি, এখন আমার চরিত্রটা কেমন হবে, আমার মুডটা কেমন থাকবে। তো এই জন্য আমার খুব ভালো লাগে। সো কংগ্রেচুলেশন, এবং তোমার জন্য শুভকামনা থাকবে। নিয়মিত হও, এটাই প্রত্যাশা। নাটক নিয়ে একটু বলো। এই মুহূর্তে ধারাবাহিক কিছু নাটকে কাজ শুরু করেছি, সেগুলো এখনো অন এয়ার যায়নি। সবগুলোতেই সবচেয়ে বড় চমক হচ্ছে মোশাররফ করে, তার এগেনস্টে কাজ করার আবারও সুযোগ পেয়েছি। তো ভালো ভালো কিছু কাজ, ভিন্নধর্মী কিছু গল্পে কাজ করার সুযোগ পেয়েছি, সেগুলো নিয়ে খুব আশাবাদী। আর রেগুলারলি ইউটিউব চ্যানেলগুলোতে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক যে কাজগুলো, মেসেজগুলো নিয়ে আমার কাজ করা হয় ম্যাক্সিমাম, সেগুলো যাচ্ছে। রিসেন্টলি 2-3টা নাটক বেরিয়েছে এবং সেগুলো রেসপন্স খুব ভালো। গ্রেট। তো এই যে একাধারে সবকিছু করছো, নাচের জায়গাটা কি মনে হয় যে একটু কম সময় দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কারণ নাচটাই এমন একটা আর্ট যেটা প্রচুর পরিমাণে সময় দিতে হয় এবং প্র্যাকটিস করতে হয়। এক্স্যাক্টলি, প্রচুর প্র্যাকটিস করতে হয়। তো ঈদের কিছু বিশেষ নৃত্যানুষ্ঠান আছে, সেগুলো আমি চেষ্টা করি মিস না করার, যেহেতু আমার গোড়াটা হচ্ছে নাচ। তো সবসময় চেষ্টা করি গোড়াটার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকার। আমরাও আসলে চাই যে আমাদের যে নাচের আসলে আগে একটা ডিফারেন্ট অরা ছিল। আমাদের শিবলি সাদিক, আমাদের শামীম আরা নিপা,
এছাড়াও যদি আমরা বলি আগের যারা ছিলেন মানে তো লায়লা হাসান, এছাড়াও আরো অনেকেই ছিলেন যাদের নাচ কিন্তু আমরা ছোটবেলা থেকে যে বিটিভিতে যে বিভিন্ন প্রোগ্রাম হতো নিয়মিত দেখতাম, এবং তাদেরকে দেখে অলওয়েজ মনে হতো যে ওয়াও দে আর লাইক সামথিং ডিফারেন্ট। ফানি ফ্যাক্ট, আমার গুরুই হচ্ছেন শিবলি মোহাম্মদ শাইমা রানীপা। আমার Wow. মানে একদম হাতে খড়িটা শুরু থেকে আজ পর্যন্ত আমি যতটুকু জানি পুরোটাই তাদের কাছ থেকেই শেখা। তো যেটা বলছিলে যে ছোটবেলায় দেখা, আমি যেহেতু চাক্ষুষ সামনাসামনি দেখেছি, শিখেছি এবং তাদেরকে রীতিমতো গিলে রক্ত করতে পেরেছি, আমার কাছে মনে হয় ধ্যানে জ্ঞানে মনে সব কিছুতে। তো সেই প্যাটার্নটা হ্যাঁ যুগের সাথে সাথে পরিবর্তনশীল, শিল্পও হয়, কিন্তু শিল্পের সেই পরিবর্তনটা আমাদের এখন অনেক বেশি দেখা যাচ্ছে। আমরা ওয়েস্টার্ন কান্ট্রির কালচারগুলোকে একটু বেশি অ্যাডাপ্ট করার চেষ্টা করছি, নিজেদের আমাদের নিজস্বতাকে আসলে হারিয়ে ফেলছি। নিজস্বতাকে না হারিয়ে আমরা যদি কোনো কিছু শিখি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। মানে আমাকে অনেকেই বলে যে আপু তুমি অলওয়েজ শাড়ি পরো, তুমি ওয়েস্টার্ন কেন পরো না? তো আমি বলি যে ওয়েস্টার্ন আমি পরি না বললে ভুল, আমার ক্যাজুয়াল লাইফে অলওয়েজ আমাকে ওয়েস্টার্ন পরতে হয়, বিকজ ওটা খুবই শর্ট টাইমে আমরা পরে ফেলতে পারি। কিন্তু যেহেতু আমি মানে একজন হোস্ট, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি, আমি আমার কালচারকে রিপ্রেজেন্ট করছি, এই জন্য আমার অলওয়েজ মনে হয় যে শাড়িটাতে যেমন আমাকে সবচেয়ে বেশি মানায়, পাশাপাশি শাড়িটা দিয়ে আসলে আমি রিপ্রেজেন্ট করি বাংলাদেশকে। এক্স্যাক্টলি, আমারও যেটা হয় যে আমাকে অনেকে বলে যে আপনি শুধু শাড়িই কেন পরেন, বলি কারণ এই পোশাকটা আমি যেই দেশের, সেই দেশের কালচারের সাথে এতভাবে রিলেটেড যে আমি পোশাকটা পরলেই তখন মনে হয় যে বাংলার কোনো কিছুকেই তো আমি রিপ্রেজেন্ট করছি। শাড়িতে বাঙালি নারী, এক কথাতেই সবকিছু প্রকাশ। সো আমাদের রান্নার প্রসেসিং কিন্তু অলরেডি বোধহয় হাফ ডান হয়ে গেছে। আমরা সব মশলাগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবং তার আগে আমরা প্রনে হচ্ছে আমরা ভিনেগার, সল্ট, পেপার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, ম্যারিনেট করে রেখেছিলাম। সো তার ভেতরে একদম আমাদের যে মশলার জুসিনেসটা আছে, স্মেলটা আছে, সেটা যেন চলে যায়। আমি স্মেলটা বলাতে মনে হচ্ছে, কিন্তু স্মেলটা খুব ভালো আসছে, চমৎকার। এবং খুব অল্প সময়, আমরা গল্প করতে করতে অলমোস্ট এটা রেডি হয়ে গেল। তো এটা আমি খুব অবাক যে এত অল্প সময় কোনো কিছু কোনো আইটেম রেডি করে আমি খেতে পারবো, এটাই তো আমার জেনেই ভালো লাগছে। মজার ব্যাপার কি জানো, আমরাই অলওয়েজ আমাদের কুকিং এর যে বিষয়গুলো আছে এগুলোকে খুব কঠিন করে ফেলি, যে অনেক সময় নিয়ে আসলে রান্না করলে মেবি রান্না ভালো হয়। বাট আমার কাছে মনে হয় যে রান্নাও একটা সায়েন্স, এটার একটা মেথড আছে। আমরা যদি সেই কুকিং প্রসেসটাকে মানে সায়েন্টিফিক্যালি একটার পর একটা মেইনটেইন করি বা ফলো করি, তাহলে রান্না অনেক সহজ। আলভি, আমি কি ঠিক বলছি? এক্স্যাক্টলি, একদম পারফেক্টলি বলেছেন আপনি। আবার আপু একটা কারণ আছে কি, আমরা যারা মনে করো যে খুব একটা রান্না করি না, রান্না কিন্তু একটা প্র্যাকটিসেরও ব্যাপার আছে। অনেকের হাতের মাপ, মায়েদের হাতের মাপ আর আমাদের ওই টি টেবিলের চামচ দুটো কিন্তু খুব ডিফারেন্ট, কারণ তারা প্রতিদিন রান্না করছে। আমরা যেহেতু করছি না, আমাদের কাছে সময়টা একটু বেশি লাগে। শেফ 2 মিনিটে রান্না করে ফেললো, আমি করতে গেলে কিন্তু 2 ঘন্টা লাগবে। এই জন্য রান্নার আগে মানে আমরা যারা নতুন রান্না বান্না করার চেষ্টা করি, তাদের উচিত কি জানো, কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটাকে সাজিয়ে নেওয়া, তাহলে রান্নাটা সহজ হয়। সো মিমের কখনো গান শেখা হয়েছে? হ্যাঁ, আমাকে ছোটবেলায় গানের ক্লাসেই নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমি গান খুব একটা পছন্দ না করায় আমি নাচের ক্লাসের দিকে এভাবে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতাম। তখন আমার মা বুঝতে পারলো যে আমার নাচের প্রতি আগ্রহটা বেশি। আমি গানও আমাকে শেখানো হয়েছে, আমি ছবি আঁকাও শিখেছি, নাচ তো পুরোপুরি মানে এত বছর ধরেই করে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, একদম প্রাথমিক লেভেলে ছোট যখন ছিলাম, ক্লাস নার্সারি কেজিতে পড়ি, তখন থেকে গান এবং ছবি আঁকাতে দিয়ে দেওয়া হয়েছিল। তার মানে তুমি ছোটবেলা থেকেই খুবই সংস্কৃতি মনা একটা পরিবারে বড় হয়ে উঠেছো। হ্যাঁ, এবং ওতপ্রোতভাবে সবকিছুর সাথে জড়িত, সবকিছুর সাথে জড়িত। এবং আমার বাবা খুব সুন্দর বাঁশি বাজান, তার কোনো তালিম নেই, আমার মারও কোনো তালিম নেই, কিন্তু সেও খুব ভালো নাচেন। যেটা থাকে যে হয়তো বা জেনেটিকলি আমি পেয়ে গেছি, সেরকম কিছু হতে পারে। আমার ছোট ভাই খুব ভালো গান গেতে পারে। সব মিলে আমাদের ফ্যামিলিটা খুব মানে কোনো না কোনো ভাবে কিছু না কিছু পারি আমরা। আলভি, আমাদের রান্না নিশ্চয়ই ডান হয়ে গেছে। একদম ডান। আপু এখন আমি প্লেটিং এ যাব। ওকে, দেখতে খুব ভালো লাগছে, মানে একটা গোল্ডেন ব্রাউন সুন্দর। বাহ, প্লেটিংটাও তো খুব সুন্দর। দেখছো, খুব সিম্পলি। কিন্তু আমরা কি এখানে হচ্ছে চিলি অর লাইক পুদিনা চাটনি কোনটা ব্যবহার করেছি? আমরা এখানে চিলির সাথে পুদিনার মিক্সড একটা সস করেছি, সেটা আমরা এখানে গার্নিশিং এ ব্যবহার করেছি। বাহ, নাইস। তুমি দেখবে আমরা বাসায় যখন কেউ আসে তখন খুব প্লেটিং নিয়ে চিন্তা করি, আল্লাহ এটা খুব সুন্দর করে করতে হবে। সো এটাতে কি হয় জানো, তুমি অন্যের জন্য করছো, কিন্তু নিজেকে আমরা কখনো প্যাম্পার করি না। হ্যাঁ, এটা একদম সত্য কথা বলেছো। আমি বিলিভ করি আমাদের প্রত্যেকের উচিত নিজেকে প্যাম্পার করা, কারণ তুমি তোমার জন্য যখন ভালো কিছু করবে, তোমার মন ভালো থাকবে,
তখন তুমি অন্যের জন্য করার ক্ষেত্রেও মানে নির্দ্বিধায় করতে পারবে, কারণ তোমার মন Exactly. ভালো। আমার যদি নিজেকে আমি ছোট একটা ট্রিট দেই, যেমন এভাবে যদি সাজিয়ে একটা প্লেটে নিজেকেই নিজে সার্ভ করি, তখন নিজের কাছেই একটা ভালো লাগা ক্রিয়েট হবে যে ওকে খাবারটা আমি রান্না করেছি, খুব সুন্দর করে সার্ভ করেছি, কেমন যেন একটা অনুভূতি। এক্স্যাক্টলি। সো নেক্সট টাইম বাসায় এটা মানে ট্রাই করবে। ডেফিনেটলি তোমাকে দাওয়াত রইলো, আমি এভাবেই সুন্দর করে রান্না করে তোমাকে খাওয়াবো। সো আমাদের প্লেটিং হয়ে গেছে এন্ড দেখতে খুব ভালো তো লাগছে। আপনার জন্য আজকে স্পেশাল ডিশ থামারিন্ড প্রন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এটা দেখতে এতটা সুস্বাদু, আমার কাছে প্লেটিংটা সবচেয়ে সুন্দর লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই লুক্রেটিভ। ওয়াও। হোপফুলি তুমি বাসায় ট্রাই করবে। সো মিম, তোমার সাথে দেখা হচ্ছে তোমার রেসিপি নিয়ে, আর তার আগে আলভিকে অসংখ্য ধন্যবাদ চমৎকার রেসিপিটি করে দেখানোর জন্য। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের এই মুহূর্তে বিরতিতে আমাকে যেতে হবে, কিন্তু তার আগে মজাদার এই রেসিপি থামারাইন্ড প্রন। মেবি আম রাইট, বাট আপনারা বাসায় ট্রাই করবেন। প্রস্তুত প্রণালী আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, হোপফুলি আপনাদের ভালো লাগবে। আর বিরতির পরে আবারও দেখা হচ্ছে পুষ্টি রকমারি রান্নায়। চ্যানেল 24-এ থাকবে আমাদের তারকা মিম চৌধুরী। বিরতির পরে আবারও ফিরে এলাম পুষ্টির রকমারি রান্নায়। রয়েছেন চ্যানেল 24-এর সাথে, আর আমাদের আজকের এই আয়োজনে আমার সাথে অতিথি হয়ে রয়েছেন আমাদের খুব পছন্দের জনপ্রিয় মুখ মিম চৌধুরী, যার অ্যাক্টিং নিয়ে কথা হচ্ছিল, নাচ নিয়ে কথা হচ্ছিল, হোস্টিং নিয়ে কথা হচ্ছিল, কিন্তু পাশাপাশি রান্নাটা সে কেমন করে সেটাও দেখবার ইচ্ছে ছিল। বাট মিম যদিও একটু ফাঁকিবাজি করবে আমি বুঝে নিচ্ছি। চলুন আমরা একটু মিমের কাছেই যাই, বরং ও কী করে শুনে নেই। মিম, রান্নাটা আসলে দেখতে চেয়েছিলাম, বাট তোমার যে আয়োজন সেটা দেখে আমি বুঝতে পারছি মানে তুমি শর্টকাটে, তাই না? যেটা বললাম যে রান্না খুব একটা পারি না, কিন্তু দেখা যায় যে শর্টকাটে স্ন্যাক্স এই টাইপের কিছু, যেহেতু আমাদের হেলদি খেতে হয়, সারাদিন কাজ করি, পরিশ্রম করি, বাইরে বিভিন্ন জাঙ্ক ফুড খাওয়া হয়, বাসায় কি খাই, হেলদি খাবারটা খাওয়ার চেষ্টা করি। তো এই জন্যই আমি আজকে যেটা রেডি করেছি সেটা হচ্ছে স্প্রিং সালাদ। আর আরেকটা যেটা হয়, আমরা আসলে মানে আমাদের যে টেস্ট পার্ট সেটা তো বাসার মানুষরা কম বোঝে, তো বাসায় চটজলদি নিজেকেই এক্স্যাক্টলি করতে হয়। দেখা যায় চলো। বাসায় যেটা হয়, মাকে যদি বলি মা ক্ষুধা লেগেছে, ভাত খা, এবং এটা খুব ইন্টারেস্টিং ছিল যে আমি যখন আজকে সকালে মানে আসছিলাম, তো সকালে ওটা অলমোস্ট দুপুর ছিল, ভাবলাম যে লম্বা সময় যেহেতু কাজ করতে হবে কিছু একটা খেয়ে বের হই। তো আমি আমার যিনি হেল্পিং হ্যান্ড আছে তাকে জিজ্ঞেস করলাম কি খাবার আছে, আমাকে একটু জিজ্ঞেস করে আমি একটু খেয়ে বের হবো, যেহেতু আমি মেকআপ নিয়েছিলাম। তো ও এসে বললো খালাম্মা বলছে ভাত খেয়ে যেতে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের ডেইলি লাইফের ঘটনা। তো দেখা যায় যে মাকেও কষ্ট দিতে চাই না আমরা, তো চিন্তা করি চটজলদি কি করা যায়। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা সালাদ রেডি করা। সেটাই আমি আজকে তোমার কাছ থেকে বরং শিখে নিই, কারণ সালাদের রেসিপিগুলো যদি একটু মজাদার হয় তাহলে খেতেও ভালো লাগে, একটু টেস্টটাও চেঞ্জ। এক্স্যাক্টলি, অনেকে সালাদ একটু ব্ল্যান্ড পছন্দ করে, বাট আমি একটু স্পাইসি, একটু ট্যাঙ্গি সালাদ খেতে বেশি পছন্দ করি। সো আজকে যে রেসিপিটা একবার বললাম সেটা নাম হচ্ছে স্প্রিং সালাদ। দেখতেই পাচ্ছ স্প্রিং এর মতো বিভিন্ন কালারফুল ইনগ্রেডিয়েন্ট আছে এখানে। তো আমরা শুরু করি। শুরুতেই দিয়ে দেব হচ্ছে সস, কেচাপ গুলো একদম একটা বড় স্পুন দিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমরা পুরোটা মিক্স করে ফেলবো। যার যতটুকু পছন্দ, আমার যেমন একটু কেচাপটা খেতে খুব ভালো লাগে তাই আমি কেচাপটা একটু বেশি করেই দিই। তারপরে আছে আমাদের কাছে একটা চিলি এবং পুদিনা চাটনির মতো, এটা বাসায় যদি কারো না থাকে সে পুদিনা পাতা আর একটুখানি চিলি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও পারে, যার যতটুকু দরকার। দই দিব একটু বেশি করে, কারণ ইয়োগার্টটা আমার ভীষণ পছন্দ এবং ইয়োগার্টটা খুব বেশি হেলদি একটা খাবার, আমাদের স্কিনের জন্য তো খুবই ভালো। যে পরিমাণ লাইটের মধ্যে আমরা থাকি, এক্স্যাক্টলি স্কিনটাকে আসলে ডিহাইড্রেট হওয়া থেকে বাঁচাতে হবে। এক্স্যাক্টলি। তো এখানে আমি একটুখানি চিনি দিব মিষ্টির জন্য পরিমাণ মতো, যেহেতু আমাদের ইয়োগার্টটা একটু টক থাকবে, সেই সাথে আমি একটুখানি সল্ট নিয়ে নেব, এটা যে যার পরিমাণ মতো যতটুকু নেই। যেহেতু বললাম আমি স্পাইসি এবং ট্যাঙ্গি খেতে পছন্দ করি, এখানে একটু চিলি ফ্লেক্স আছে, তো আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। যে যার মতো পরিমাণ মতো নিবে। ঝালটা বেশ ভালোই পছন্দ করো, বোঝা যাচ্ছে। বেশ ভালো পছন্দ করি, কথা সত্য, একদম ছোটবেলা থেকেই পছন্দ করি। বাবা ভীষণ ঝাল পছন্দ করেন, তো খুব ছোটবেলা থেকে বাবা কোলে বসিয়ে আলু ভর্তা যখন বানাতো বাসায় সেটা খাইয়ে দিত। মা বলতো যে কি করছো, বলে এখন থেকে খাওয়ালে সেটা খেতে পারবে ঠিক মতো। একদম সত্য কথা, কিন্তু ছোটবেলা থেকে আসলে আমাদের খাবারের টেস্টটা গ্রো করে। আর অনেক পরিবারেই আমি দেখেছি যেভাবে করে তারা খাইয়ে বড় করে, বড় বেলাতেও কিন্তু তার খাবারের টেস্টটা সেটাই থেকে যায়, কারণ ওটাই থেকে যায়, কথা একদম সত্যি। তো এখন এখানে কিছুটা বিট দিব।
ইদানিং বিট খুবই জনপ্রিয়, হ্যাঁ, অ্যান্ড আগে মানুষ এটাকে আসলে অতটা মূল্যায়ন করতো না, মনে করতো যে এটা কি না কি, রুট হ্যাঁ। বললে মনে করতো যে হয়তো বা শেকড়, সত্যিকারের শেকড় জাতীয় কিছু। কিন্তু হ্যাঁ, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট সবচেয়ে ভালো। এখন দিয়ে দিচ্ছি শসা, কিউকাম্বার, এটা একটু বেশি করে সুন্দর করে জুলিয়ান কাট করে যখন রাখা হয় তখন দেখবে প্রত্যেকটা বাইটে ডিফারেন্ট একটা ক্রাঞ্চিনেস ফিল করা যায়। এক্স্যাক্টলি, সাথে কিছু ক্যারেট দেব। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। আমি এখানে ভেজিটেবলের পরিমাণটা একটু বেশি রেখেছি, আমার সস যেটা বা ড্রেসিং যেটা সেটার পরিমাণটা একটু কম রেখেছি। কারো যদি বেশি খেতে মন চায় সে বেশি করেও নিতে পারে, একটু কম নিতে মন চাইলে কম করেও নিতে পারে। কেউ একটু গ্রেভি বা একটু ঝোল যেটা বলি আমরা বাংলায় পছন্দ করে, আবার কেউ কেউ একটু ড্রাই খেতে পছন্দ করে। তো মোটামুটি আমাদের সালাদ রেডি। এটা এখন ডেকোরেশন, সার্ভ এবং গার্নিশিংয়ের ব্যাপার আছে। তো গার্নিশিংয়ের জন্য যেহেতু আমরা স্প্রিং দেখিয়েছি, তো এখানে খুব সুন্দর করে কিছু গার্নিশিংয়ের জন্যে অরেঞ্জ কাটা আছে, ট্যাঞ্জারিনস, বেসিক্যালি অরেঞ্জ তো না, ট্যাঞ্জারিনস। আমি সুন্দর করে, যেহেতু যে কোনো খাবার বলছিলে যে ডেকোরেশন করে যখন আমরা সার্ভ করি প্রপারলি, তখন সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার যেমন এটা মনে হয় কি সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমরা কোরবানি ঈদের সময় মাংসটা প্রথম দিন রান্না করা হয়, হয়তোবা তার পরের দিন যখন সেটাকে জাল দিয়ে খাওয়া হয়, ওইটা টেস্টটা এক সকালবেলা জাল দিয়ে পরোটা দিয়ে বেস্ট। ওটা আমি গতকালকে শুটিংয়েও একজনের সাথে আলাপ করছিলাম যে হ্যাঁ, সবচেয়ে পছন্দের খাবার কি, এই পরের দিনের বাসি পোলাও মাংসটা সেরা। এক্স্যাক্টলি। ডেকোরেশনের ক্ষেত্রে আমি খুব একটা ক্রিয়েটিভ মানুষ না, কিন্তু তোমার হেল্পে ডেকোরেশনটা খুব সুন্দর হয়ে যাবে। তুমি এটা খেয়ে বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ মিম, তুমি খুব যত্ন নিয়ে যে কাজ করো, এটা আমি স্যালাডটা যখন তুমি মিক্স করছিলে তখন বুঝতে পেরেছি। এটা কিন্তু খুব ভালো একটা গুণাগুণ। চটজলদি যে কোনো তুমি কাজ করতে যাও, ভালো কাজও নষ্ট হয়ে যায়। সো থ্যাংক ইউ, খুব মজাদার একটা স্যালাডের রেসিপি আজ আমি তোমার কাছ থেকে শিখে নিলাম। আমার ডেফিনেটলি খেতে হয় অনেক বেশি স্যালাড, বাট ডিফারেন্ট টেস্ট হলে তখন আর হ্যাঁ আগ্রহটা কমে যায় না। মিম, গান তো বলছো তুমি গাইতে ছোটবেলায়, আজকে কি দুটো লাইন আমরা গান শুনতে পারবো তোমার কাছ থেকে, পছন্দের গান যেটা তুমি গুনগুন করে গাও? আমি গুনগুন করে একটাই গান গাই, আমি খুব একটা গান পারি না, লিরিক্স মনে থাকে না। একটা গান আছে যেটা আমার ভীষণ পছন্দের, খুব বেসুরা গাই কিন্তু খুব কনফিডেন্টলি গাই, বাথরুম সিঙ্গারদের মতো। ওকে, তো চলো আজকে সেই গানটা শুনতে শুনতে আমি বিদায় নিয়ে নিব। সো বিদায় নেবার আগে তুমি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও। অনেক অনেক ধন্যবাদ। আজকের এই আয়োজনটি আপনারা পুরোপুরি দেখেছেন, ভবিষ্যতের আয়োজনগুলো দেখবেন এবং বাংলা নাটকের সাথে থাকবেন, বাংলা সংস্কৃতির সাথে থাকবেন এবং ভালো ভালো স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। মিম, খুব ভালো লাগলো তোমার সাথে আজ আড্ডা দিয়ে, আর আড্ডার ছলে তোমার হাতের মজার একটা রেসিপিও আমি শিখে নিলাম, বাসায় অবশ্যই ট্রাই করব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। প্রিয় তারকা এবং তাদের হাতের রেসিপি, আমাদের শেফের হাতের রেসিপি, এই রেসিপি নিয়ে আমি কিন্তু রেগুলারই ফিরে আসি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন পুষ্টি রকমারির রান্নায়। আবারও দেখা হবে আপনাদের সাথে, আপনাদের প্রিয় তারকা এবং নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ। চলো একটু গান শুনি। গানটা হঠাৎ করেই আমরা সোশ্যাল মিডিয়াতে যেরকম শুনি ওরকম শুনতে শুনতে মাথায় চলে এসছে। কেউ কিছু মনে করবেন না, খুব ছোট একটা, কিন্তু হাসবেন না। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি ইশারাতে একই সাথে প্রেম ছুটে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা। বাকিটুকু আমার মনে নেই।